No, Annie, did you hear about this one? Tell me, are you locked in the bunch? And Andy, are you goofing on Elvis? Say, baby, are you having fun? And if you believe they put a man on the moon, a man on the moon. And if you believe there's nothing up his sleeve, then nothing is good. নমস্কার, আবার এসে গেছি ক্যাসেট কথার পরবর্তী ব্লগে। আজকে যে অ্যালবামটা নিয়ে কথা বলবো, যে ব্যান্ডটিকে নিয়ে কথা বলবো, তাদের নাম REM। REM-এর এই অ্যালবামটি আমার সংগ্রহ করা প্রথম অ্যালবাম ছিল। অ্যালবামটির নাম অটোমেটিক ফর দ্য পিপল। এবং অ্যালবামের কথা আসছি, প্রথমে বলি ব্যান্ডটার নাম REM। এটার ফুল ফর্ম হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট। এবার র্যাপিড আই মুভমেন্ট আমরা জানি যে আমরা যখন ঘুমিয়ে থাকি, আমরা যখন ঘুমিয়ে স্বপ্ন দেখি, তখন আমাদের চোখগুলো থরথর করে কাঁপে। সেই যে র্যাপিড আই মুভমেন্ট, সেই যে ড্রিম স্টেট কন্ডিশন, সেই থেকেই ব্যান্ডটার নাম নিয়েছে নিজের REM। এবং অর্থাৎ এদের গান শুনলে আমরা একটা স্বপ্ন জগতে চলে যেতে পারি, সেই ড্রিম স্টেটের কথা মনে করিয়ে দেওয়ার জন্যই REM। এবার REM কোথাকার ব্যান্ড? REM আমেরিকান ব্যান্ড, কিন্তু আমি যখন প্রথম 2001-2000 সালে শুনছি ওদের গান, প্রথম শুনেছিলাম আমি এভরিবডি হার্টস বলে একটি গান। সেটা সেই কারণেই এই অ্যালবামটি কেনা, এই অ্যালবামটিতে আছে সেই গানটি। এবার আমি রিসার্চ করা শুরু করি, কিন্তু তখন তো ইন্টারনেট এত প্রবল ছিল না। আমরা অনেক কষ্ট করে আমি খুঁজে পেয়েছিলাম যে ওদের হোম টাউন হচ্ছে এথেন্স। সেই থেকে আমি ভেবেছিলাম যে এথেন্স হচ্ছে গ্রিসের ক্যাপিটাল এবং ওরা একটা গ্রিক ব্যান্ড যারা এথেন্স থেকে এসেছে। অনেক পরে জানতে পেরেছি এথেন্স শুধু গ্রিসে নেই, ইনফ্যাক্ট আমেরিকাতে, ইউরোপের প্রত্যেকটা শহরের নামেই একটি শহর আছে। সেরকম জর্জিয়াতে এথেন্স বলে একটি শহর আছে, সেই জর্জিয়ার এথেন্সের হচ্ছে REM। এটা অনেকটা প্যারিস টেক্সাসের মতন হয়ে যাচ্ছে গল্পটা, যে টেক্সাসেও প্যারিস বলে একটি জায়গা আছে। কিন্তু যাকে সেটা অন্য কথা। REM আমেরিকান একটি ব্যান্ড এবং এদের জার্নি শুরু হয় 80s-এ। এই অ্যালবামটি আমি যেটা আলোচনা করছি সেটি 92 সালে মোস্ট প্রবাবলি আসে, কিন্তু আমি তখন শুনিনি। আমার শুনতে শুনতে আরও 10 বছর লেগে গেছে। এটা শোনার পর আমাদের টিভি চ্যানেলে আরেকটি গানও খুব বেশি করে দিত, সেটা হচ্ছে লুজিং মাই রিলিজিয়ন, যেটা ওদের আউট অফ টাইম অ্যালবামটা থেকে। ঠিক এর আগের অ্যালবামটাই ছিল আউট অফ টাইম, এবং সেখান থেকে লুজিং মাই রিলিজিয়ন, ওটা ওদের সবচেয়ে বড় হিট। ওদের যে সাউন্ডটা ওরা করে এসেছে অল্টারনেটিভ রক বলা হয়, এবং সেই সময় আমেরিকান রক সিনে নির্বাণা, পার্ল জ্যাম এসবের সঙ্গে সঙ্গে REM-এরও যে একটা জনপ্রিয়তা হয়েছিল, তার অন্যতম একটি অ্যালবাম স্বরূপ এই অ্যালবামটিকে বলা যেতে পারে। ওদের যে মানে রক বলতেই আমরা যে ধরনের সাউন্ডের কথা ভেবে এসেছি, শুনে এসেছি, সেটা সম্পূর্ণ ভেঙে অন্য রকম একটা ধরনের সাউন্ড ওরা তৈরি করলো। এবং আমার ইনফ্যাক্ট আউট অফ টাইমের আগেও একটি অ্যালবাম ছিল গ্রিন বলে, ওই অ্যালবামটাও খুব প্রিয়, কিন্তু সেটা সংগ্রহ করতে পারিনি তখন, জানতামও না, হালে জেনেছি। গ্রিন, আউট অফ টাইম এবং অটোমেটিক ফর দ্য পিপল, এই পরপর এই তিনটে অ্যালবাম আসার পরে ওদের জনপ্রিয়তাটা ইন্টারন্যাশনাল লেভেলে হয়ে যায় এবং সবাই ওদের গান শুনতে পছন্দ করে। লুজিং মাই রিলিজিয়ন তো ডেফিনেটলি। এবং তারপর এই যে অ্যালবামটি পরপর, এটার A সাইড B সাইডগুলো আবার সুন্দর করে নাম দেওয়া আছে, যে ড্রাইভ হচ্ছে A সাইড আর B সাইডটা হচ্ছে রাইড। এবার ড্রাইভের মধ্যে আমরা পাই প্রথম গানটাই ড্রাইভ, ট্রাই নট টু ব্রিথ, দ্য সাইড ওয়াইন্ডার স্লিপস টুনাইট করে এভরিবডি হার্টসের একটা চমৎকার মিউজিক ভিডিও আমরা দেখেছি। গোটা সব মানুষ ট্রাফিক জ্যামে আটকে আছে এবং সবার মনের মধ্যে একটা কথা ফুটে উঠছে, এবং আলটিমেটলি ওই যে একটা দুঃখের কথা যে এভরিবডি হার্টস, সেইটাই ফুটে ওঠে। এবং গানটার মধ্যে সেই মেলানকালি, সেই অ্যাপিলটা ছিল যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল সেই বয়সে, এবং এখনও করে, এখনও খুব পছন্দের। এরপরে আছে নিউ অরলিন্স ইনস্ট্রুমেন্টাল নাম্বার 1, সুইটনেস ফলোস, সবকটি গানই ভালো। তারপরে মন্টি গট আ র ডিল, ইগনোর ল্যান্ড, স্টার মি কিটেন, ম্যান অন দ্য মুন ওদের একটা কি বলবো সুপার হিট গান। এবং আমার মনে হয় REM এখন ভেঙে গেছে, কিন্তু যেখানে ওরা পারফর্ম করতো, ম্যান অন দ্য মুন ওদের পারফর্ম করতেই হতো। ম্যান অন দ্য মুনের কি বলবো, আর একটা গল্প আছে যে অ্যান্ডি কফম্যানকে নিয়ে মূলত গানটা। এবং অ্যান্ডি কফম্যান
ওনার মৃত্যু নিয়েও একটা ডাউট আছে যে উনি ফেক করেছিলেন কিনা নিজের মৃত্যু। বাট সেই জায়গা থেকে ম্যান অন দ্য মুন, এই যে চাঁদে যে ল্যান্ডিংটা হয়েছিল, সেটা নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি আছে। সেরকম একটি থিওরি আছে যেটা অ্যাকচুয়ালি মানুষ চাঁদে যায়নি, ওটা ফেক করা হয়েছিল, সেটার একটা ক্রস রেফারেন্স আছে। এবার মিলোস ফরম্যানের কথা তো আমরা সবাই জানি, উনি এত মহান একজন চিত্র পরিচালক। উনি পরে একটি ছবি বানান যেটাতে জিম ক্যারি ছিলেন অ্যান্ডি কফম্যানেরই জীবনে নিয়ে, এবং ওই ফিল্মটার নামও ম্যান অন দ্য মুন ছিল। সুতরাং এই গানের রেফারেন্স থেকেই সেটি আসে, এবং এই গানটি মানে এতটাই পপুলার যে অনেকে আরইএমকে এই গানটা দিয়ে ইকুয়েট করে, কিন্তু অবভিয়াসলি লুজিং মাই রিলিজিয়ন তো আছেই তার সঙ্গে। এরপরে আসে আরেকটি আমার খুব প্রিয় গান, নাইট সুইমিং। যখন শুনি, এটা পিয়ানোর সঙ্গে শুরু হয় গানটা, এবং একটা পিয়ানোর রিফ জুড়েই গানটা চলতে থাকে, এবং অদ্ভুত মায়া আছে। আমি অনেকভাবে ইন্সপায়ার্ড ইনফ্যাক্ট আরইএমের গানের দ্বারা। আর লাস্টে ফাইন্ড দ্য রিভার, সেটাও খুব চমৎকার গান। এবার আমরা একটু ব্যান্ড মেম্বার্সদের নিয়ে আলোচনা করে নিই। আমাদের আরইএমের ব্যান্ড মেম্বার্স হচ্ছে ব্যারি, বাক, মিলস অ্যান্ড স্টাইপ। তো মাইকেল স্টাইপ হচ্ছে ওনাদের লিরিসিস্ট এবং ভোকালিস্ট। উনি লিখতেন মেনলি, এবং ওনার লিরিক খুবই রিচ, খুবই স্ট্রং এবং পাওয়ারফুল, এবং ওটা আরইএমের একটা ডিফাইনিং পয়েন্ট। আর বহু ব্যান্ডের বহু জিনিস ডিফাইনিং থাকে, আরইএমের ক্ষেত্রে আরইএমের লিরিক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেটার মধ্যে একটা আলাদা ক্লাস আছে, আলাদা একটা ব্যাপার আছে, সেটা মাইকেল স্টাইপ পারতেন। তার সঙ্গে পিটার বাকের গিটার প্লেয়িং, খুব অ্যাগ্রেসিভ একটা গিটার প্লেয়িং, এবং তার সঙ্গে কি বলবো, খুব আরপিজিয়েট করে বাজাতেন, এবং উনি যে গিটারটা ব্যবহার করতেন রিকেন ব্যাকার ব্যবহার করেন, এবং রিকেন ব্যাকার হচ্ছে আমরা দেখেছি জর্জ হ্যারিসনের গলায়, বিটলসের সময় ব্যবহার হয়েছে খুব ওই রিকেন ব্যাকার গিটার, সেটা আবার আমরা আরইএমের ব্যান্ডে দেখেছি। অনেক ব্যান্ডই ইউজ করে না, কিন্তু আরইএমের ক্ষেত্রে ওই সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। তাছাড়া ব্যারি অ্যান্ড মিলস, বেসিস্ট আর ড্রামার আর কি, ওনারা প্রচুরভাবেই সং মেকিংয়ে কন্ট্রিবিউট করতেন, যার ফলে একটা খুব কি বলবো, একটা টিপিক্যাল সাউন্ড যেটা ওরা আরইএম তৈরি করতে পেরেছিল। এবং আমার ওদের শুরুর দিকে গোটা 80s জুড়ে বা লেট 80s আর্লি 90s যে সাউন্ডটা ছিল, সেটা আমার কাছে খুব অপিলিং লাগে। এরপরে ওরা অন্য অ্যালবাম করে যেখানে সাউন্ড পাল্টায়, কিন্তু ওরা একদম কলেজ থেকে ব্যান্ডটা তৈরি হয়েছিল, তো ওরা কলেজের বন্ধু ছিল, এবং সেই জায়গা থেকে ওই এথেন্স জর্জিয়া, ওখান থেকে ওই কলেজ থেকে বেরিয়ে ব্যান্ডটা তৈরি থাকে। সুতরাং ওরাও একসঙ্গে গ্রো করতে করতে ওদের মিউজিকটাও একসঙ্গে গ্রো করেছে। মধ্যেখানে একটু ডিভিয়েট করেছিল ডেফিনেটলি, ওদের সাউন্ড একটু পাল্টেছিল, কিন্তু তারপর রিভিল বলে একটি অ্যালবাম বেরোয়, যেটা এই অ্যালবামটিও আমার খুব প্রিয়। রিভিলে ওরা আবার পুরোনো সাউন্ডে চলে যায়, এবং এই আরেকটি অ্যালবাম যেখানে প্রত্যেকটা গান ভালো। আমার ওইটা বারবার মনে হতো যখন আমি কোনো অ্যালবাম কিনতে যেতাম, যে আমি যে কীভাবে শুনবো। এখন যেরকম কুইকলি চেঞ্জ করে দেওয়া যায় গান, এটা পছন্দ না হলে পরেরটা, তখন তো ফাস্ট ফরওয়ার্ড করতে হবে বা কিছু একটা করতে হবে। তো এই অ্যালবামটা এরকম একটা অ্যালবাম যেখানে কিচ্ছু ফাস্ট ফরওয়ার্ড করতে হয় না, বরঞ্চ পারলে রিওয়াইন্ড করে করে শুনতে হয়। এত সুন্দর কিছু গান, এত সুন্দর লেখা, কম্পোজিশন এবং অ্যারেঞ্জমেন্ট নিয়ে ওরা গানগুলো প্রেজেন্ট করেছে। সো আরইএম উইল অলওয়েজ রিমেইন ভীষণ কাছের একটা ব্যান্ড। এখন ব্যান্ডটা ভেঙে গেছে, কিন্তু যা ওরা তৈরি করে গেছে, যা সৃষ্টি করে গেছে, যা আমাদের এখনও মোটিভেট করতে থাকে, এবং নিজের একটু কি বলবো, মনে হয় যদি আমার মাথায় আইডিয়াজ আসছে না বা কিছু আসছে না, আমি অনেক সময় আরইএম শুনি, সেই স্পার্কটা ওরা আমাকে প্রোভাইড করতে পারে।